দর্শক, এক করোনা ভাইরাসের কাছে যেন পরাজিত গোটা বিশ্ব, কোনোভাবেই এর কুল কিনারা করতে পারছে না পৃথিবীর যারা নেতা রয়েছেন। একই সঙ্গে প্রতিদিনই আসলে মৃত্যুর মিছিল বাড়ছে, আক্রান্ত আসলে হু হু করে বাড়ছে। কোনো দিন যদি একটু সুখবর থাকে, মৃত্যুর মিছিল একটু কমের দিকে, আবার তারপরের দিনই আমরা দেখতে পাচ্ছি যে অনেক বেশি আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা। গত 24 ঘন্টায় 1 লাখেরও বেশি মানুষ পৃথিবী জুড়ে আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে প্রায় 6,000-এর বেশি মানুষের। বাংলাদেশের বাস্তবতাও খুব বেশি সুখের না। দিন দিন আসলে খারাপ সময় যাচ্ছে বাংলাদেশের, হয়তো সামনের সময় আরও খারাপ। গত 24 ঘন্টায় আরও 13 জন মৃত্যুর মিছিলে নাম লিখিয়েছেন এবং 706 জন নতুনভাবে আক্রান্ত হয়েছেন গত 24 ঘন্টা বাংলাদেশে। এবং সব মিলিয়ে গত 3 দিনের কথা যদি বলি, 2000-এর বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে বাংলাদেশে। এমন কঠিন বাস্তবতা আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে নিউজ 24-এর নিয়মিত আয়োজন নিউজ রুম সংলাপ অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি প্লাবন রহমান। আমাদের সঙ্গে বরাবরের মতো অতিথিরা রয়েছেন, শুরুতে তাদের সঙ্গে আপনাদের পরিচয় করে দিই। আমাদের সঙ্গে ঢাকা থেকে আছেন প্রণব সাহা, যিনি সম্পাদক হিসেবে আছেন ডিবিসি নিউজ। আমাদের সঙ্গে যুক্তরাষ্ট্র থেকে আছেন সুলতানা রহমান, যিনি আমাদের সঙ্গে দীর্ঘদিন ধরে কাজ করছেন। সিলেট থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন আব্দুল করিম কিম, যিনি সাধারণ সম্পাদক বাংলাদেশ পরিবেশ আন্দোলন সিলেট। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের নিউজরুম সংলাপ অনুষ্ঠানে। দর্শক, আপনারাও থাকবেন আমাদের সঙ্গে। ফেসবুকে সরাসরি এই অনুষ্ঠান দেখতে পাবেন নিউজরুম সংলাপে, একই সঙ্গে আপনারা মতামত জানাতে পারেন সেখানে। আমরা শুরু করতে চাই আলোচনা। তার আগে আমরা একটু গণমাধ্যম পত্রিকা যেগুলো আসলে সকালে সাধারণ মানুষের হাতে যাবে সেদিকে একটু নজর দিতে চাই। আমরা গত 2-3 মাস ধরে আসলে করোনা কেন্দ্রিকই খবর, এর বাইরে আসলে তেমন কিছুই নেই। বাংলাদেশ প্রতিদিন, বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক। প্রধান খবর, দেশে করোনা ছাড়া টেস্ট নেই, বন্ধ বেসরকারি ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, বেতন পাচ্ছেন না চিকিৎসক কর্মীরা। খুবই উদ্বেগজনক প্রধান শিরোনাম। দেশে সর্বোচ্চ 13 মৃত্যু এক দিনে। পরীক্ষা করা হয়েছে 5,867, শনাক্ত 706। বিশ্বে মৃত্যু 2,66,000 ছাড়ালো। এবং রাজধানীর সড়কে ব্যক্তিগত গাড়ির জট, মানুষের ঢল। পাড়া মহল্লায় স্বাস্থ্যবিধি মানছে না কেউ। সব মিলিয়ে উদ্বেগজনক পুরো পাতা বাংলাদেশ প্রতিদিনের। আমরা একটু কালের কণ্ঠর দিকে নজর দিতে চাই। দর্শক, রাজস্ব আদায়ের অবাস্তব লক্ষ্য। করোনায় ক্রমেই সংকুচিত হচ্ছে রাজস্ব আদায়ের খাত। ভিক্ষুক থেকে শীর্ষ কর্পোরেটরাও সহায়তা পাওয়ার তালিকায়। প্রতিকূল পরিস্থিতিতে 10% বেশি রাজস্ব আদায়ের লক্ষ্য। একদিনে শনাক্ত 706, মৃত্যু 13, সুস্থ 130। মার্কেট খোলায় সায় নেই অধিকাংশ দোকানির। বন্ধের সিদ্ধান্ত বায়তুল মোকাররম মার্কেট, বন্ধের সিদ্ধান্ত আসছে নিউ মার্কেট, চাঁদনী চক ও চন্দ্রিমার। এই মোটামুটি কালের কণ্ঠের প্রধান খবর। ডেইলি সানের প্রধান খবর, 13 মোর ডাই, 706 নিউ করোনা কেস ডিটেক্টেড। টিসিবি টু সেল অনিয়ন অ্যাট 25 টাকা পার কেজি ফ্রম টুমরো। 25 টাকা কেজি ধরে টিসিবি পেঁয়াজ বিক্রি করবে কাল থেকে। মিসিং টিমওয়ার্ক, পিএমস ফাইট এগেইনস্ট কোভিড-19। খুবই সমন্বয়হীনতার খবর। প্রধানমন্ত্রীর যে করোনার বিরুদ্ধে যুদ্ধ, এসব নিয়ে প্রধান খবর ডেইলি সানের। আমরা একটু আলোচনায় যেতে চাই। আসলে সমন্বয়হীনতা আমরা শুরু থেকে লক্ষ্য করছি। প্রণব সাহাকে দিয়ে শুরু করতে চাই, ঢাকা থেকে তিনি আমাদের সঙ্গে আছেন। জি প্রণব সাহা, বাংলাদেশের অবস্থা দিন দিন আসলে খারাপের দিকে যাচ্ছে। আমরা গত 3 দিনের কথা যদি লক্ষ্য করি, 2000-এর বেশি মানুষ আক্রান্ত হয়েছে। গত পরশু দিনের কথা যদি বলি 786, তারপরের দিন 790, আজ আমরা দেখলাম গত 24 ঘন্টায় 706 জন আক্রান্ত হয়েছে। এর মধ্যেও আমরা দেখতে পাচ্ছি যে আসলে বিভিন্ন বিষয়ে শিথিলতা আসছে। দোকানপাট খোলার কথা, আগামী 10ই মে থেকে মসজিদেও নামাজ শুরু হচ্ছে। সব মিলিয়ে আমরা আসলে কোন দিকে যাচ্ছি আপনার মনে হয়? আমরা কি আসলে সতর্ক হতে পারছি নাকি শিথিলতার দিকেই যাচ্ছি? মানে কতটা নিয়ন্ত্রণে থাকবে সামনের দিনে আমাদের কাছে? নিয়ন্ত্রণে যে থাকবে না সেটা তো আভাস আমরা নানাভাবে পাচ্ছি। এবং আপনারা দেখলেন যে শিরোনাম, একটা পত্রিকা শিরোনাম আপনি দেখালেন যে সর্বোচ্চ মৃত্যু 13 জন। আসলে সর্বোচ্চ মৃত্যু হয়েছিল আমাদের 17 এপ্রিল 15 জন। 15 জন, জি 15 জন। মে মাসে এসে বলতে আমরা শুরুর দিকে আপনার একটু 10-এর নিচে নেমেছিল, কিন্তু একদিনে 24 ঘন্টায় 13 জনের মৃত্যু হলো। যদিও আপনি যে হিসাবে দিচ্ছেন গত কয়েকদিন আক্রান্ত মানে শনাক্তের সংখ্যা বাড়লেও আজকে শনাক্তের সংখ্যা একটু কম। জি, কিন্তু আমরা যখন দেখছি, যখন আমরা ঠিক সেটি আসলে 700 জনের ঘরে। এবং আপনি যখন বলছেন, যখন আমরা এই আলোচনা করছি, তখন কিন্তু আমাদের স্বাস্থ্য বিশেষজ্ঞরা কিন্তু বলছে এবং স্বাস্থ্য বিভাগের যারা দায়িত্বপ্রাপ্ত তারাও বলছে যে আমাদের এটি একটি পিকের সময়।
মে মাসে আগে থেকে আভাস পাওয়া গিয়েছিল যে মে মাসে গিয়ে আমাদের শনাক্তের সংখ্যা, আক্রান্তের সংখ্যা এবং মৃত্যুর সংখ্যাও বাড়তে পারে। সেই ফোকাস কিন্তু আমরা এখন পাচ্ছি। এবং আপনি আরো জানেন যে আমরা একটি থেকে ল্যাব থেকে এখন প্রায় 35টি ল্যাবে আমাদের পরীক্ষা হচ্ছে। কতটা যথেষ্ট মনে হয় এই যে এই সময়টা সেই গেল হিসেবে- আমাদের অনেক আগে থেকেই আমরা মানে প্রস্তুত হওয়ার সুযোগ ছিল, প্রস্তুতি নিচ্ছেও বাংলাদেশ, সেই তুলনায় এই যে আপনি 35টি ল্যাবের কথা বলছেন, এখনকার যে বাস্তবতা সেটি কতটা যথেষ্ট মনে হয়? মোটেও তো যথেষ্ট নয়। আমরা যদি অনেক পরীক্ষা করতে পারতাম বা অনেক ব্যবস্থা কঠোরতার সাথে নিতে পারতাম, তাহলে এটি হয়তো আরেকটু নিয়ন্ত্রণে থাকতে পারত বলে আমাদের মনে হয়, এবং স্বাস্থ্য বিশেষজ্ঞরাও তাই বলে। কারণ লকডাউন করা, শনাক্ত করা এবং পরীক্ষা করাটাই কিন্তু মূল, এবং মানুষকে আইসোলেটেড করা, যারা শনাক্ত হয়ে রোগ হিসেবে চিহ্নিত তাদেরকে অন্যদেরকে বিচ্ছিন্ন করাই হলো সর্বোত্তম পদ্ধতি। কারণ এই রোগের কোনো ভ্যাকসিন নাই, এই রোগের কোনো টিকা নেই, এই রোগের কোনো ওষুধও নাই, এই রোগের চিকিৎসা ব্যবস্থাও মানুষের কাছে নতুন। ফলে সব মিলিয়ে যে কয়েকটি বিষয় আমাদের WHO বলেছিল, সেই স্বাস্থ্যবিধিগুলো আমরা যথাযথ মানতে পারি নাই, এটা এখন স্বীকার করতে হবে। কারণ লকডাউনের জিনিসটা একটু শুরুতেই একটু এলোমেলো হলো। আপনি দেখবেন যে লকডাউনের ভালো উদাহরণ আমাদের টোলারবাগ, ঢাকা শহরে যদি বলি, সব থেকে যেটি এপিসেন্টার। আমরা দেখেছি শিবচর, মাদারীপুরে, সেখানে আমাদের লকডাউনের অভিজ্ঞতাটা ভালো। কিন্তু সারা দেশে দেখেন নারায়ণগঞ্জের অভিজ্ঞতা ভালো না, গাজীপুরের অভিজ্ঞতা ভালো না, এবং সব মিলিয়ে ঢাকা বিভাগ এবং ঢাকা শহরের অভিজ্ঞতা আমাদের ভালো না। সেই রকম খারাপ অভিজ্ঞতার মধ্যে যখন আমাদের শনাক্তের সংখ্যা বেড়ে যাচ্ছে, যখন আমাদের মৃত্যুর সংখ্যা বাড়ছে, তখন কিন্তু আমরা দেখছি যে আমাদের রোগীদের হাসপাতালে ভিড় করতে হচ্ছে, যেটি আপনাদের প্রতিবেদনে দেখালেন যে আক্রান্ত শনাক্ত রোগী আবার পরীক্ষা করতে এসেছেন লাইন ধরে। ফলে সংক্রমণের সংখ্যা বেড়ে মানে আশঙ্কা বেড়ে যাচ্ছে, এবং আমরা আমাদের দোকানপাট শপিং মল করে দিচ্ছি। সেইটিও দেখছেন, সেদিনেও যদি আপনি সর্বশেষ দেখেন, আপনি রাত 10টার সময় দোকান মালিক সমিতির সভাপতিকে বলতে শুনলাম আমাদের ডিবিসি নিউজে, যে উনি বলছেন যে আমরা সিদ্ধান্ত নেই, আমরা সবকিছু দেখবো যে স্বাস্থ্যবিধি আমরা মানতে পারবো কিনা, তারপর আমরা সিদ্ধান্ত। বাণিজ্য মন্ত্রী আজকে সংবাদ সম্মেলন করে বলেছেন যে দোকান মালিকদের অনুরোধে, আবেদনে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি, সরকার দোকানপাট শপিং মল খোলার সিদ্ধান্ত নেয়নি। এই যে আমরা দেখছি যে আপনি একটু দায় চাপানোর মানে একে অপরকে দায় চাপাচ্ছে, এবং আমরা দেখছি আপনি বলেছেন শুরুতে মার্কেট সমিতি বলছে তারা দোকান খুলবে না, বসুন্ধরা বলছে খুলবে না, যমুনা বলছে খুলবে না। আমার থেকে খবর আসছে জেলা শহরগুলোতেও তারা দ্বিধাদ্বন্দ্বে আছে যে তারা আসলে পারবে কিনা। একটি জেলা শহরে কয়েকটি ইনফ্রারেড থার্মোমিটার কিনতে পারবে রোগীদের জ্বর মাপার জন্য। তারা আসবো প্রণব স্যার, আপনার কাছে আবার আসবো। আমরা একটু সুলতানা রহমানের কাছে যেতে চাই, তিনি নিউ ইয়র্ক থেকে আমাদের সঙ্গে আসলে যুক্ত হচ্ছেন। সুলতানা রহমান, আমি জানতে চাই যে ওখানকার অভিজ্ঞতা একটু বলবেন। এখনকার যদিও সুখবর খুব বেশি যুক্তরাষ্ট্র থেকে নেই, বাংলাদেশের পরিস্থিতি আপনি আসলে পর্যবেক্ষণ করছেন। বাংলাদেশের অবস্থা দেখছেন যে দোকানপাটের খোলার বিষয়ে সিদ্ধান্ত এসেছে 10ই মে থেকে, এবং আমরা যদি ঢাকার কথা বলি, সারা দেশের অবস্থা বলি, মানুষের মধ্যে একরকম লাগাম ছাড়া অবস্থা। মানুষ আসলে ধীরে ধীরে অনেক বেশি মানুষ বের হয়ে এসেছে। কোন দিকে যাচ্ছে বাংলাদেশ মনে হয় আপনার? ওখানকার বাস্তবতা একটু মাথায় নিয়ে বলবেন। জি, আমি এখানকার কথাটি যদি আগে বলি, সেক্ষেত্রে দেখবেন যে এখানেও কিন্তু লকডাউন শিথিল করা হয়েছে। প্রেসিডেন্ট সারা দেশের জন্য 50টি স্টেটের জন্য যেই স্বাস্থ্যবিধি এবং লকডাউনের নির্দেশনা দিয়েছিলেন, জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন, সেগুলো সব কিন্তু এখন তুলে নেওয়া হয়েছে। এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অর্থনীতি সচল করার জন্য অনেক বেশি উদ্গ্রীব হয়েছেন, এবং তিনি এরকম কথাও বলেছেন, গতকালই বলেছেন যে কিছু মানুষের মৃত্যু হবে, সেটি মেনে নিতে হবে। এবং তাই কথাটি অবশ্য সবাই সমালোচনা করছে অনেকে, কিন্তু অর্থনীতির যে অবস্থা, জীবন এবং জীবিকার মধ্যে ভারসাম্য আনাটা খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে। এবং এরকম একটি অবস্থায় এখন এই মুহূর্তে আমেরিকার 50টি স্টেটের মধ্যে 43টি স্টেট কিন্তু সীমিত পরিসরে সচল করা হয়েছে, শুধুমাত্র অর্থনীতির কথা বিবেচনা করে। এর মধ্যে সবচেয়ে আক্রান্ত যে স্টেট, সেটা নিউ ইয়র্ক। এখানে প্রায় 25,000 মানুষ মারা গেছে, এখনো গড়ে প্রতিদিন 200-র উপরে মানুষ মারা যাচ্ছে। কিন্তু নিউ ইয়র্কের গভর্নর বলছেন যে এখনো সচল করার মতো সময় এখনো হয়নি। 15ই মের পরে তারা সিদ্ধান্ত নেবে যে আসলে সচল করা হবে কিনা। এবং 15ই মের পরে গভর্নরও চাচ্ছেন এটি সচল করতে, কারণ অর্থনীতি না থাকলে আপনি বুঝেন আসলে মানুষের জীবন একেবারে আরো বিপর্যস্ত হয়ে পড়বে। ফলে স্বাস্থ্য সংশ্লিষ্ট যারা রয়েছেন, বিশেষ করে এখানকার সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল, তারা বারবারই হুঁশিয়ারি দিচ্ছেন যে
এখন যে সংক্রমণ একটু কমতির দিকে পুরো আমেরিকা জুড়ে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু সেটি তারা বলছে এটি আসলে মাত্র শুরু, এরপরে কিন্তু সংক্রমণ আবারও ফিরে ফিরে আসবে, তারা এই হুঁশিয়ারিগুলো দিচ্ছেন। এখানে সচল করার ক্ষেত্রে যে উদ্যোগগুলি নেওয়া হচ্ছে, আমি সেটি যদি একটু বলি তাহলে বাংলাদেশের সঙ্গে আপনি একটু তুলনা করতে পারবেন, কারণ ভাইরাসটি কিন্তু বাংলাদেশ নাকি আমেরিকা নাকি ইউরোপের কোনো দেশ সেইভাবে কিন্তু সংক্রমিত হচ্ছে না, এটি একই গতিতে একই প্রক্রিয়া নিয়ে মানুষের উপর আক্রমণ করছে। সেই কারণে এখানে যে প্রক্রিয়াটি নেওয়া হচ্ছে, যে প্রথমে লকডাউন করা হয়েছে, জনজীবন প্রায় 2 মাসের ধরে অবরুদ্ধ থেকেছে, এখন তারা একটু একটু করে সচল করার উদ্যোগ নিচ্ছে। সেই ক্ষেত্রে সবার আগে তারা সবচেয়ে বেশি যে কাজটি করেছে পরীক্ষার সংখ্যা বাড়ানো। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক পরীক্ষা কিন্তু আমেরিকাতে হয়েছে, এবং এই পরীক্ষা যারা আক্রান্ত হবে তাদেরকে বিচ্ছিন্ন করা, এবং যারা আক্রান্ত নয় তাদেরকে জনস্বাভাবিক জীবনযাপনে ফিরে নেওয়া, এরকম একটি প্রক্রিয়ার মধ্যে অগ্রসর হচ্ছে। এবং সেটি কখন, যখন আসলে সংক্রমণ কমতির দিকে, এটা প্রথমে যখন জ্যামিতিক হারে বাড়ছিল সেই সময়টাতে কিন্তু সবকিছু অবরুদ্ধ ছিল। এখন যদি আমি বাংলাদেশের প্রেক্ষাপটে আসি, বাংলাদেশ এখন কিন্তু পিকের দিকে যাচ্ছে। বাংলাদেশ এতদিন পর্যন্ত কিন্তু পিকের দিকে ছিল না, এখন একেবারে পিকের দিকে যাচ্ছে, এবং আগামী কয়েকটা দিন হয়তো যে বাংলাদেশের আইইডিসি আর যেই পরিসংখ্যানগুলো দিচ্ছে তাতে করে আগামী দিনগুলোতে আরো এটি বাড়বে। তো এরকম একটি অবস্থায় সচল করাটা আমার মনে হয় মানে মানে অন্যান্য দেশের সঙ্গে যদি তুলনা করি সেটি আসলে সঠিক হচ্ছে না, বরং এটিকে নিয়ন্ত্রণে এনে জনজীবন তো সচল করতেই হবে, কিন্তু নিয়ন্ত্রণে এনে মৃত্যু কিংবা সংক্রমণের হারকে হ্রাস টেনে তখন ধীরে ধীরে আসলে আপনি বলছিলেন যে জীবন জীবিকার মধ্যে ভারসাম্য রাখাটা আসলে কঠিন হয়ে যাচ্ছে, আমরা আসলে জীবনকে গুরুত্ব দেব নাকি জীবিকাকে গুরুত্ব দেব? বাংলাদেশের বাস্তবতা যেটি বলা হচ্ছে, খাদ্য সংকট নেই, যথেষ্ট খাদ্য মজুদ আছে, এবং এখন ধান উঠেছে নতুন, সেই জায়গায় আসলে এখন আপনি বলছেন যে, এবং সবাই বলছে যে এখন আসলে পিক সময় চলছে, সামনে হয়তো আরও খারাপ সময়, সেই সময়ে কি ধরনের পদক্ষেপ দরকার ছিল, বা যেসব পদক্ষেপে বাংলাদেশ চলছে সেটি কতটা যথেষ্ট মনে হয় আপনার কাছে? দেখুন, পুরো আমেরিকার মধ্যে আমি আমেরিকার সঙ্গে একটু তুলনা করে বলি, কারণ আমি আগেই বলেছি সংক্রমণ ভাইরাসটি কোভিড-19 কিন্তু আমেরিকা নাকি বাংলাদেশ নাকি অন্য কোনো দেশ সেভাবে করে সংক্রমিত হচ্ছে না, ফলে তুলনাটা করাই যেতে পারে, কারণ সংক্রমণের গতিবিধি প্রকৃতিটা একই রকম। আমি নিউ ইয়র্কের কথা যদি বলি, আপনি এখানে কিন্তু এখন নিউ ইয়র্ক স্টেট আমেরিকার মধ্যে সবচেয়ে আর্থিক দিক থেকে আমেরিকার ফেডারেল সরকারকে যে পরিমাণ অর্থ দেয়, নিউ ইয়র্ক সবচেয়ে বেশি অর্থ দেয়, এবং এটি বিশ্ব অর্থনীতির আসলে রাজধানী নিউ ইয়র্ক। সেই নিউ ইয়র্কের এখন $13 বিলিয়ন ঘাটতি হয়েছে বাজেটে, এবং তারা ফেডারেল সরকারের কাছে সাহায্য চাচ্ছে। এই যে বাংলাদেশে বলছে খাদ্য সংকট নেই, প্রবৃদ্ধি হয়তো তারা নিয়ন্ত্রণে রাখতে পারবে, এগুলো বলা হচ্ছে, কিন্তু আপনি এই ইউরোপের দেশগুলোতেও কিন্তু বলা হয়েছে যে অর্থনীতি শ্রিঙ্ক করবে, ঋণাত্মক হবে, আমেরিকাতেও তাই এরই মধ্যে হয়েছে, কিন্তু অর্থনীতিকে সক্রিয় রাখতে গিয়ে আমরা মানুষের জীবন ঝুঁকিতে ফেলবো কিনা সেটি কিন্তু নিউ ইয়র্ক করছে না। নিউ ইয়র্ক মানুষের জীবনকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে, এবং তারা বলছে জীবন থাকলে জীবিকা হবে, এবং দুটির মধ্যে ভারসাম্য আনার জন্য তারা সামগ্রিক একটা পদক্ষেপ নিয়েছে। এখানকার নিউ ইয়র্কের সাবেক যে মেয়র, তিনি পৃথিবীর মধ্যে অন্যতম ধনবান ব্যক্তিও, মাইক ব্লুমবার্গ, তাকে সঙ্গে নিয়েছে, তাকে নিয়ে বলছে যে আপনি আমাদেরকে সহযোগিতা করুন, যেহেতু ফেডারেল সরকারেরও আর্থিক ঘাটতি রয়েছে, তারাও স্টেটকে সেইভাবে আর্থিক সাহায্য দিতে পারছে না। আমরা বুঝতে পারছি আসলে জীবনের থেকে জীবিকা থেকে জীবনকে আসলে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। আমরা আশা করি যে সরকার, বাংলাদেশ সরকারও বিভিন্ন বিষয় বিবেচনায় নিয়ে নতুন নতুন সিদ্ধান্ত নেবে। সুলতানা রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য, যুক্তরাষ্ট্র থেকে, এবং গুরুত্বপূর্ণ মতামত দেওয়ার জন্য। আমরা একটু সিলেটে যেতে চাই, আমাদের সঙ্গে যুক্ত আছেন আব্দুল করিম কিম। জি আব্দুল করিম কিম, সিলেটের বাস্তবতা একটু জানতে চাই। বাংলাদেশের বাস্তবতা তো আপনি নিশ্চয়ই পর্যবেক্ষণ করছেন পুরো দেশের। সিলেটে মানে টেস্টের যে গুরুত্ব দেওয়া হয়েছিল সেই জায়গায় অবস্থা কেমন? সবাই টেস্ট করতে পারছে কি না চাইলেই? দেখেন, সারা বাংলাদেশেরই যে অবস্থা, এখন তো সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে হোক, সবাই কোথায় কি হচ্ছে সমস্ত ব্যাপারে ধারণা আছে। তো সেই ক্ষেত্রে মানুষের মধ্যে একটা আশঙ্কা আছে যে আমি করোনার কোনো যদি আমার মধ্যে কোনো প্রকাশ হয়, সেটা আমি কিভাবে সবাইকে জানাবো বা সেটা নিয়ে যাব কিনা। এখন এর মধ্যে দেখা যাচ্ছে যে অনেকের পজিটিভ এসেছে টেস্ট করে, কিন্তু তার মধ্যে কোনো ধরনের সিমটম নেই। তো এরকম অবস্থাতে অনেক মানুষই করোনা পজিটিভ নিয়েই হয়তো চলছে।
সে অবস্থাতে যারা যাচ্ছে, যাওয়ার জায়গাটাতেও আমরা সংবাদ মাধ্যম বা বিভিন্নভাবে জানতে পারছি যে সরাসরি সহজে যাচ্ছে না। আপনি টেস্ট করতে চাইলেই সহজে পারবেন না, সেখানে আপনাকে অনেকভাবে চেষ্টা করতে হবে। এবং সেই টেস্টে যাওয়ার পরেও ধরেন আমি করোনা সংক্রমণ আমার মধ্যে হয়েছে, এটা নিয়ে আমি গেলাম, এই ক্ষেত্রে আমি যে সেখানে যাওয়ার পরে দেখা যাচ্ছে যে দীর্ঘ লাইনে দাঁড়াতে হচ্ছে বা অন্যান্য রোগীদের পাশাপাশি থাকছি, এই পুরো বিষয়টার মধ্যে আমার সংক্রমণ না থাকলেও আমি কিন্তু সেটা নিয়ে ফেরার একটা সম্ভাবনা আছে। এই ক্ষেত্রে অনেকের মধ্যে এই ভয়টা যে আমার যদি হয় আমি কি সেটা নিয়ে টেস্টে যাব কিনা। এর মধ্যে হচ্ছে আমাদের সিলেটে প্রথম যে মৃত্যুটা হয় একজন চিকিৎসকের, সেখানেও যে সেই চিকিৎসকের মৃত্যু নিয়ে নানান প্রশ্ন আছে, যে তিনি সিলেটে একজন চিকিৎসক হওয়ার পরেও তাকে ঢাকা যেতে হয়েছে। এই ক্ষেত্রে মানুষের মধ্যে একটা ভীতি আছে যে আমি কি আসলে চিকিৎসা নিতে গিয়ে প্রকৃতপক্ষে আমি চিকিৎসা পাবো কিনা। আর আসলে তো চিকিৎসার কিছু নেই। আমি সেখানে যাওয়ার পরে যেমন অনেকের তথ্য যে সেখানে যারা আছেন তারা আইসোলেশনে আছেন, একটা জায়গায় পড়ে আছেন। এর মধ্যে যেমন আজকে আমরা জানতে পেরেছি যে সিলেটে যে 16 জন সন্দেহজনক ইন্টার্নি ডাক্তার যাদের পরীক্ষা নেওয়া হয়েছিল তাদের মধ্যে একজনের পাওয়া গেছে, কিন্তু 15 জনের নেগেটিভ এসেছে। কিন্তু এদেরকেও দেখা গেছে যে ওনারা বাইরেও চলাচল করেছেন। আমি জানতে চাই যে আমি একটু জানতে চাই, সেটি হচ্ছে যে মানুষের মধ্যে আমরা বিভিন্ন জায়গায় দেখেছি যে মানুষ খুব বেশি সচেতন যেমন একদিকে হয়েছে, আবার একটা শ্রেণীর মানুষ একেবারেই সচেতন না। সিলেটের মানে মানুষ কতটা সচেতন হয়েছে এতদিনে মনে করেন, এবং যে দোকানপাট খোলার যে সিদ্ধান্ত সে বিষয়টিকে সাধারণ মানুষ আসলে কীভাবে নিচ্ছে কিংবা ব্যবসায়ীরা কীভাবে নিচ্ছে একটু বলবেন। সিলেটের ব্যবসায়ীদের পক্ষ থেকে আসলে দোকানপাট খোলার চেষ্টা ওরকম না, এরকম দাবি নেই। কিন্তু সাধারণ মানুষ অনেক জায়গাতে যেটা হচ্ছে যে এখনো মসজিদগুলোতে যে নিয়ম করে দেওয়া হয়েছিল সেটা অনুসরণ করা হয়নি। অনেক মসজিদেই 12 জনের অধিক নামাজ পড়তে যাচ্ছেন, এবং বাজারে বা বিভিন্ন জায়গাতে যেহেতু প্রয়োজনে বের হওয়া লাগছে সেই জায়গাগুলোতে কিন্তু কোনোভাবেই মানুষকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, তারা একজন আরেকজনের কাছাকাছি আসছেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে মানুষের সিলেটের শহরের বাইরেও বিভিন্ন গ্রামাঞ্চলের বাজারগুলোর যে তথ্য আমাদের কাছে আছে, যে সেই সমস্ত বাজারে একেবারে স্বাভাবিকভাবে হাট বাজার হয়, বেশি হলে কিছু মানুষের মুখে মাস্ক দেখা যায়। এখনো অনেক জায়গার মানুষই সচেতন না। এই অবস্থাতে মানুষের মধ্যে আসলে শুরু থেকে আমাদের সমাজে যারা নেতৃত্ব দেন, ধর্মীয় নেতা হোক, রাজনৈতিক নেতা হোক, তারা যেভাবে মানুষকে বলেছেন করোনা আসলে আমাদের জন্য কিছুই না, সেটার একটা প্রভাব হয়তো মানুষের মাথার মধ্যে ঢুকে গেছে। এবং এখনো এতদিন 2 মাস, প্রায় 1.5 মাস হয়ে গেছে, সেরকম করে এই 1.5 মাসের মধ্যে আসেনি। এখন যখন পিক সময়টা এসেছে সেই সময়ে সব খুলে দেওয়ার কথা আসছে, এবং আমরা শুনলাম যে মার্কেটগুলোও খোলার কথা আলোচিত হচ্ছে। এই অবস্থাতে আপনি থাকুন আব্দুল করিম কিম, আমরা একটু আবারও যেতে চাই প্রণব সাহার কাছে, আমাদের সঙ্গে তিনি আছেন। যে প্রণব সাহা, আপনি দেখছিলেন যে আপনি শুনছিলেন নিশ্চয়ই আব্দুল করিম কিম যেমনটা বলছিলেন যে মানুষ এখনও আসলে মানে অনেক বেশি সচেতন। একদিকে কিছু মানুষ নিশ্চয়ই অনেক বেশি সচেতন, আবার একটা বড় অংশের মানুষ আছে যারা একেবারেই সচেতন না, যে যার মতো ঘুরছেন বের হচ্ছেন। তৎপর কতটা দেখছেন যারা এগুলো দেখভাল করার দায়িত্ব যাদের, আমরা আসলেই কেন নিয়ন্ত্রণ করতে শুরু থেকেই পারিনি বলবো। এবং একই সঙ্গে আজকে যে ডিএমপি নির্দেশনা দিয়েছে, 14 দফা নির্দেশনা দেওয়া হয়েছে যে দোকানপাট খুললে 14 দফা নির্দেশনা মেনে দোকানপাট খুলতে হবে। তার মধ্যে নিজ এলাকার 2 কিলোমিটারের মধ্যে শপিং মলে কেনাকাটা করা যাবে, এক এলাকার ক্রেতা অন্য এলাকায় যেতে পারবেন না, শপিং মলে ঢোকার আগে পরিচয়পত্র দেখাতে হবে, এরকম 14টি নির্দেশনা আছে। কতটা মানানো যাবে মানুষকে মনে হয়? দুটি বিষয় একটু আপনার কাছ থেকে জানতে চাই প্রণব সাহা। আমি শুধু আপনাদের একটি পয়েন্টে আমি শুধু যুক্ত করতে চাই। ডিএমপির যে নির্দেশনা যে 2 কিলোমিটারের মধ্যে যারা ক্রেতা তারা ওই এলাকার শপিং মলে যেতে পারবে, এটি খুবই ভালো একটা সিদ্ধান্ত হতে পারে। কিন্তু প্রশ্নটা হচ্ছে ওই শপিং মলের যারা দোকান মালিক এবং ওই শপিং মলের যারা দোকান কর্মচারী, তারা কি ওই এলাকার মানুষ? তারা কি মার্কেটের কাছাকাছি থাকেন? তারা যদি দূর থেকে আসতে হয় তাহলে তারা তো গণপরিবহন ব্যবহার করবে। এই গণপরিবহন তো আমাদের বন্ধ। ফলে এই যে আমরা সিদ্ধান্তগুলো দিচ্ছি, এইটার পরম্পরাটা আমরা একটু ভাবছি না। আমাদের যে সমস্ত দোকান মালিকরা যে সমস্ত দোকান খুলবে
তার সকল মালিক কি এলাকায় থাকেন? তার কর্মচারী তো এলাকায় থাকেন না। ফলে এটি কতটুকু মানা যাবে? সিদ্ধান্তটা চমৎকার, কিন্তু সেই সিদ্ধান্ত বাস্তবায়নটা কতটুকু সহজ এবং সম্ভবপর সেটি কিন্তু আমাদের ভাবতে হবে। আমরা এই জায়গাটি বলছি যে এই সিদ্ধান্তটি করার আগে, এবং দোকান মালিক সমিতি এখন বলছে কেন্দ্রীয় ভাবে জি। যে তারা 30শে মার্চ আবেদন করেছিল, 1 মাস পরে কেন তাদেরকে এই সিদ্ধান্ত দিতে হতো যে তারা খুলতে পারবে স্বাস্থ্যবিধি মেনে? এখন এটা যদি বলি আমি, স্বাস্থ্যবিধি মানতে হলে যে সমস্ত কথা দেখা আছে সেগুলো একটি শপিং মলে কতটা সম্ভব, এবং সেখানে ক্রেতারা কিভাবে যাবে? 2 কিলোমিটার কম জায়গা না, কিন্তু ধরে নিলাম যে ওই এলাকার মানুষ যাবে, কিন্তু তারা খুলবে কে? এবং ওইটা বিদ্যুৎ ব্যবস্থাপনা কে করবে? ওইটা অন্তত এই সমস্ত ব্যবস্থাপনা, আপনি যে পোশাক যদি কিনতে চান সেই পোশাকটা ট্রায়াল দিতে হবে, সেই পোশাক একটি শাড়ি একজনকে খুলে দেখাতে হবে। কতটুকু মেনটেন করলে এই কেনাকাটা করা সম্ভব? পোশাকের ক্ষেত্রে জুতোর মাপ তো আপনি পায়ে দিয়ে জুতো কিনতে পারবেন, আপনি তো প্রণব স্যার, একটা বিষয় এই জায়গায় একটা প্রশ্ন আসছে, সেটি হচ্ছে যে আপনি বলছেন যে, এবং যেটি আমরা জানতে পারছি যে দাবির মুখে সরকার এই যে শপিং মল দোকানপাট খুলছে, এবং আপনি নিশ্চয়ই জেনে থাকবেন যে যারা যানবাহন শ্রমিক তাদের অবস্থাও খুব বেশি ভালো না, এবং সেখান থেকে বলা হয়েছে যে তারা যানবাহন চালাতে চান, সরকার যদি চায় সরকারি নির্দেশনা তারা মানবেন, যদি না চায় সরকার না চাইলে তারা চালাবেন না, কিন্তু সরকার চাইলে যানবাহন চালাতে তারা প্রস্তুত। এখন এসব দাবির মধ্যে যখন তারা রুটি রুজির ব্যবস্থা করতে পারছেন না, তখন আসলে কি ধরনের পদক্ষেপ দরকার, এবং সেই জায়গায় কি এই সিদ্ধান্ত যৌক্তিক না যখন তারা মানে খাওয়া পড়া নিয়ে এই টেনশনের মধ্যে থাকছেন? না, অবশ্যই খাওয়া পড়া অবশ্যই একটা টেনশন, কারণ জীবন তো আপনাকে চালাতে হবে। কিন্তু সেই জীবন দেখেন, সরকার তার প্রজ্ঞাপন দিয়ে, তথ্য বিবরণী দিয়ে দাবি করেছে 3 কোটি মানুষকে তারা ত্রাণ সাহায্য দিয়েছে। যদি এটি হয়, তা সরকার যদি আরেকটু এফোর্ট দেয়, আরেকটু সুষ্ঠুভাবে ব্যবস্থাপনা করে, তাহলে তো 5 কোটি লোককেও খাদ্য পৌঁছানো সম্ভব, যেহেতু আমাদের খাদ্য গুদামে খাদ্যের অভাব নাই। কিন্তু সেটাতেই তো শুরু থেকে আমরা অব্যবস্থাপনা দেখছি। দুষ্প্রাপ্য হয়নি, দুষ্প্রাপ্য কিন্তু খাদ্য হয়নি, সরবরাহের কিন্তু ঘাটতি এখন আমরা দেখছি না। আমরা কিন্তু এখন দেখছি না যে আমাদের খাদ্যদ্রব্যের দাম অনেক বেড়ে গেছে, ফলে এই জিনিসটা আমাদের এখন পর্যন্ত অনেক স্বস্তি আছে। তাহলে সমস্যাটা আসলে কোথায় দেখছেন আপনি প্রণব স্যার? সমস্যাটা কোথায় দেখছেন তাহলে? সরাসরিভাবে সমস্যা ব্যবস্থাপনা, সমস্যাটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে। এই যে দোকান মালিক বলছে যে আমি 30 তারিখে তারা আবেদন করেছে, তাহলে আমরা 1 মাস ধৈর্য ধরলাম, আমরা আর 15টা দিন ধৈর্য ধরতে পারি না? আমরা কি এখন পর্যন্ত দেখেছি কোন সংবাদপত্র টেলিভিশন রিপোর্ট করেছে যে কোনো মানুষ, একটি মানুষ না খেয়ে মারা গেছে? এমন কোন রিপোর্ট, খবর তো আমার কাছে নাই। আমরা কি দেখেছি যে কোথাও খাদ্যের জন্য মানুষ ভুকা মিছিল করেছে? আমরা সেই খবর দেখছি না। তাহলে কেন আমরা খুলে দিচ্ছি? আমরা এখন পর্যন্ত দেখছি যে মানুষ চিকিৎসার ক্ষেত্রে সমস্যা হচ্ছে। এমন একটু আগে আপনারা রিপোর্ট করেছেন যে ভোরের কাগজের একজন স্টাফ রিপোর্টার কিছুক্ষণ আগে মারা গেছে আমাদের। জি। আমরা এখনো নিশ্চিত না যে তিনি করোনায় আক্রান্ত ছিলেন কিনা, কিন্তু আমরা এটা নিশ্চিত হতে পেরেছি যে তিনি যখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছেন তখন তাকে যথাযথভাবে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে কি হয়নি, এটা নিয়ে আমাদের প্রশ্ন। তাকে উনি ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি হয়েছিলেন। আমরা সেই জায়গায় কিছুটা স্বপ্নহীনতা এবং ব্যবস্থাপনা সংকট দেখছি। আমরা কিন্তু খাদ্য সংকট দেখছি না। এমনকি যখন অল্প দিনের ধান কাটতে হবে, আমরা কিন্তু সবাই ঝাঁপিয়ে পড়ে আওরের ধান আমরা কাটতে পেরেছি, এবং আমাদের কৃষিমন্ত্রী দাবি করেছেন যে 90% ধান আমরা ঘরে তুলতে পেরেছি। জি, ঘরে তুলতে পেরেছি, খুবই স্বস্তির খবর। প্রণব শর্মা, আমি আবার আপনার কাছে আসবো একটা বিষয় নিয়ে, সেটা হচ্ছে যে অব্যবস্থাপনার কথা আপনি বলছেন, সেই জায়গায় আমরা দেখলাম যে ত্রাণ অনিয়মের কারণে সারা দেশে 32 জনপ্রতিনিধি বরখাস্ত হয়েছেন। এ বিষয়ে আমি আপনার কাছে আসবো, আমরা একটু যেতে চাই। আমাদের সঙ্গে এরই মধ্যে যুক্ত হয়েছেন ডাক্তার ফেরদৌস খন্দকার, যিনি যুক্তরাষ্ট্র থেকে আমাদের সঙ্গে আসলে যুক্ত হয়েছেন। জি, ডাক্তার ফেরদৌস খন্দকার, আপনার কাছে আসতে চাই। আপনাকে স্বাগত জানাচ্ছি নিউজরুম সংলাপ অনুষ্ঠানে, নিউজ 24 এর নিয়মিত আয়োজনে। আপনার কাছে আসতে চাই, কিভাবে কাটছে সময়, এবং আপনি একজন ডাক্তার হিসেবে কতটা করতে পারছেন, এবং স্থানীয় বাঙালিদের অবস্থাও একটু জানতে চাই ওখানকার। ধন্যবাদ আপনাকে। এটি আসলে করোনা পরবর্তী সময় সবার ভিতরে একটা বেশ বিষণ্ণতা কাজ করছে, একটা ট্রমা বলি আমরা এটাকে, পোস্ট ট্রমাটিক স্ট্রেস, যে কি হয়ে গেল। প্রথমে আসি, আমি ডাক্তার হিসেবে বলি, দেখুন রোগী আমার কাছে আসবে, আমি রোগীর নাড়ি চেপে দেখবো যে কি অবস্থা, সেটাই তো পারছি না। ভিডিও কনফারেন্স করে অথবা রোগীকে মনে হবে যে একটি টাইম বম, এইভাবে রোগী দেখা হয় বলেন? আমি বোধহয় অনলি কিছু ডাক্তার যিনি ফিজিক্যালি এখনো রোগী দেখছি অফিসে, কিন্তু মনের ভিতর কিন্তু সেই শান্তিটি পাচ্ছি না। আজ আমি সকালে গেলাম আমার গাড়ি ড্রপ করতে সার্ভিসের জন্য, যেখানে আমাকে সবসময় ভিআইপি সেবা দেওয়া হতো,
যাওয়া মাত্র একটা কফি নেন, এই যে আপনার চাবিটি দেন। আজকে কি হলো, ওখানে দাঁড়িয়ে থাকেন, গাড়ি থেকে বের হয়ে যান, চাবিটা রেখে আসুন, আমরা টেক কেয়ার করবো, গুড বাই। দেখুন ব্যবস্থাটি। মনের মধ্যে কারো মধ্যেই শান্তি নাই। এখন কমিউনিটির কি অবস্থা? তাহলে কমিউনিটিতেই একই অবস্থা, কেনাকাটা চলছে, যার যেটি লাগবে আসবে। কিন্তু একটি জিনিস কি জানেন, এখানে সবাই কিন্তু সচেতন, কেউ কারো 6 ফিটের মধ্যে অন্য মানুষকে আসতে দিচ্ছে না। আপনি যাবেন, হাত দিয়ে বলা হচ্ছে দাঁড়ান, ওইখানেই আপনার শেষ। আপনি দোকানে যাবেন, গেইটে কখনোই গেটম্যান ছিল না, এখন ওরা একজন গেটম্যান লাগিয়ে রেখেছে, এন্ড ভেরি ডিফিকাল্ট, ভেরি টাফ পারসন, বলে দিচ্ছে লাইন ধরো 6 ফিট দূরে দূরে, একজন বের হবে তো আরেকজন ঢুকতে পারবে, মাঝখানে কোনো এক্সেপশন নাই। এই জায়গাগুলোতে বাংলাদেশে মনে হয় যে অ্যাডাপ্টেশন প্রয়োজন আছে। প্রতিটি দোকানে একজন নিয়ন্ত্রণে থাকবে, প্রতিটি গেইটে একজন থাকবে। সরকার যেটি বলছে যে আপনি নেবারহুড পার হতে পারবেন না, ফাইন, কিন্তু নিয়ন্ত্রণ কে করবে? এত মানুষ কি নিয়ন্ত্রণ করা যায়? সম্ভব না। তো মানুষকে নিজে নিজে নিয়ন্ত্রিত হতে হবে, তাকে বুঝতে হবে তার লিমিটেশন কতটুকু। সবাই মিলে যদি একসাথে পাগলামো করি, কোনোদিন চলবে না। আজকে গভর্নর কোমো যেটি বলল যে দেখো সবকিছু একসাথেই চলতে হবে, আমাকে ভাতও খেতে হবে, আমাকে শ্বাসও নিতে হবে। তার মানে এই না যে আমি বলছি ভাত বেশি খেয়ে ফেলো, শ্বাস কমিয়ে নাও, এইটি কিন্তু নয়। কিন্তু নিয়ম মানতে হবে। তুমি আরেকজনকে ডিসরেসপেক্ট করতে পারো না আইনটি ভেঙে। আমি তোমাকে স্ট্যান্ডার্ড দিয়ে দিয়েছি, না মানলে $1000 জরিমানা, আমি অত কিছু বুঝতে চাই না। তো সবাই আইনের প্রতি শ্রদ্ধাশীল, এই জিনিসগুলো মানুষ মানতে হবে। ইট ইজ এ নিউ নরমাল ফর নেক্সট কাপল অফ মান্থ, আগামী কয়েকটি মাস এইটি আমাদের জন্য সাধারণ জি ঘটনা। ডাক্তার ফেরদৌস খন্দকার, আমার জানতে চাওয়া সেটা হচ্ছে যে মানে বিষয়টা আপনি যেমনটা বলছেন যে জীবন জীবিকা দুটি আসলে গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশে যে সিদ্ধান্তগুলো আসছে সেটি চলতে পারে, তবে সেই জায়গায় অনেক বেশি সতর্কতা সবার আসলে দরকার এবং সেই জায়গায় যারা নিয়ন্ত্রণ করবে তাদের অনেক বেশি তৎপরতা দরকার। বাংলাদেশের যে ট্রেন্ড আপনি নিশ্চয়ই ওখান থেকে পর্যবেক্ষণ করছেন, গত 3 দিনে 2000-এর বেশি মানুষ আসলে আক্রান্ত হয়েছে এবং গত 24 ঘন্টায় 13 জন মারা গেছে। কোন দিকে যাচ্ছে বাংলাদেশ মনে হয় আপনার কাছে, এবং এখন কি ধরনের পদক্ষেপ জরুরি বলে আপনার মনে হয়? এখন পর্যন্ত পরীক্ষা নিয়ে খুব বেশি সন্তুষ্ট নেই বাংলাদেশে। একদম নিউ ইয়র্কের প্রথম দিকে যা হচ্ছিল এটি তাই। কিরকম? আপনি টেস্ট করবেন 10টি, 2টি পজিটিভ আসবে, এটি স্বাভাবিক। এখন টেস্ট করবেন 100টি, 20টি পজিটিভ আসবে। তো টেস্টের সংখ্যা বাড়ছে, এগুলোও বাড়ছে। অবশ্যই কমিউনিটিতে ট্রান্সমিশন হচ্ছে, এইটি সত্য কথা। কিন্তু এই শুধু সংখ্যা মেপে আমরা আতঙ্কিত না হয়ে আমরা আমাদের নিজেদের কাজগুলো করতে হবে। হ্যাঁ, আমরা হয়তো একটি ঢেউয়ের আশঙ্কা করছি, এখন ঢেউটি যেন কম হয় সেই দিকে আমাদের বেশি নজর দিতে হবে, আতঙ্কিত না হয়ে। কিন্তু আমরা যেটি হচ্ছে আতঙ্কিত হচ্ছি, আবার কিছুই করছি না, এই জায়গাটিতে আমাদের ভুলটি হয়ে যাচ্ছে বলে আমি মনে করি। ধন্যবাদ। জি, আবার আসবো, আপনি থাকুন আমাদের সঙ্গে। আমরা একটু সিলেটে আবার একটু যেতে চাই। আব্দুল করিম কিম আমাদের সঙ্গে আছেন। কিম, একজন সাধারণ নাগরিক হিসেবে এবং আপনি নিশ্চয়ই পরিবেশ আন্দোলনের সঙ্গে আছেন, সিলেটের সচেতন নাগরিক আপনি। সিলেটবাসী এই যে এতদিন যে মোটামুটি একরকম ঘরবন্দি এবং যারা ব্যবসায়ী আছেন অনেকেই বলছেন যে মানে খেতে পারছেন না, সংকটের মধ্য দিয়ে চলছে দেশ, সেই জায়গায় সরকার যেসব সিদ্ধান্ত নিচ্ছে মানুষ বিষয়গুলোকে আসলে কিভাবে নিচ্ছে আপনার কাছ থেকে একটু জানতে চাই সিলেটবাসী হিসেবে। সিলেটের মানুষ খেতে পারছে না এরকম সমস্যা আসলে সিলেটের অঞ্চলে নেই। কিন্তু এই অবস্থাতে যেহেতু গৃহবন্দী অবস্থায় আছে, কিছু সমস্যা মধ্যবিত্ত এবং নিম্নবিত্তর মানুষদেরকে ভোগাচ্ছে। যার মধ্যে হচ্ছে একটা হচ্ছে যারা বাড়ি ভাড়ার বিষয়টা, বিভিন্ন বেসরকারি স্কুল কলেজে শিক্ষার্থীদের বেতন, এগুলো নিয়ে যেহেতু বাড়ি ভাড়ার জন্য বাড়িওয়ালাদের চাপ আছে, স্বাভাবিক সিলেট অঞ্চলে অনেক বাড়ি তৈরি আছে, যে পরিবার হয়তো সেই ভাড়ার টাকাতে বাড়ির মালিক চলেন। আবার অনেক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান প্রচুর হয়তো তাদের প্রফিট আছে, অনেক ক্যাম্পাস আছে, কিন্তু অনেক শিক্ষা প্রতিষ্ঠান হয়তো নতুন করে শুরু হয়েছে বা ওইরকম লাভজনক না। তারা সেই কারণে তাদের শিক্ষক এবং কর্মকর্তাদের বেতন দেওয়ার জন্যই তারা চাপ দিচ্ছে, বারবার মেসেজ পাঠাচ্ছে। এই সমস্ত বিষয় নিয়ে অভিভাবক মহল, বিশেষ করে মধ্যবিত্তের মধ্যে একটা
দুশ্চিন্তা আছে। এর বাইরে স্বাভাবিক খাবারের বিষয়ে সবাই মোটামুটি খাবারের একটা প্রস্তুতি নিয়ে রেখেছিলেন, যে কারণে যে সময় গেছে হয়তো আরও 2-3 মাসও মানুষ হয়তো চলতে পারবে। এর বাইরে যেটা হচ্ছে, নিম্নবিত্তের মানুষকে সিলেটের প্রবাসীরা অনেকভাবে সাহায্য করছেন। সিলেটের সংস্কৃতি কর্মীরা একটা বিশাল কর্মযজ্ঞ শুরু করেছেন। এই পর্যন্ত প্রায় 5-6 হাজার পরিবারে তারা প্রয়োজনীয় দ্রব্যাদি বিভিন্নভাবে আসলে মানুষ এগিয়ে আসছে, সেটি অনেক বেশি কাম্য। আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে আবার আসবো, আপনারা থাকুন আমাদের সঙ্গে। দর্শক, ছোট্ট একটা বিরতির সময় হচ্ছে নিউজরুম সংলাপ। আমরা ফিরছি কিছুক্ষণের মধ্যেই, আশা করি বিরতির পর আপনাদের সঙ্গে পাচ্ছেন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি নিউজ 24 নিয়মিত আয়োজন নিউজরুম সংলাপ। প্রশ্ন আমরা কথা বলছিলাম বাংলাদেশ এবং বৈশ্বিক করোনা পরিস্থিতি নিয়ে। আমাদের সঙ্গে আছেন নিউ ইয়র্ক থেকে ডাক্তার ফেরদৌস খন্দকার, ঢাকা থেকে আছেন প্রণব সাহা এবং সিলেট থেকে যুক্ত আছেন আব্দুল করিম কিম। জি প্রণব সাহা, আবার একটু আসতে চাই আপনার কাছে। গুরুত্বপূর্ণ দুটি খবর। একটি হচ্ছে যে আশঙ্কার খবর, ত্রাণ অনিয়মে এ পর্যন্ত 52 জনপ্রতিনিধি বরখাস্ত। খুবই লজ্জাজনক বিষয় এবং প্রতিনিয়ত কিন্তু এই খবরগুলো আমরা গণমাধ্যমে আসছে এবং একটা বড় অংশের জনপ্রতিনিধি সাধারণ মানুষের পাশে একেবারে নেই, গুটি কয়েক মানুষ আছে পাশে। আর সুখকর খবর যেটি, 20 লাখ পরিবারকে মাসে 2000 টাকা করে দেবে সরকার, এডিবির কাছ থেকে যে সহায়তা এসেছে সেখান থেকে। প্রশ্ন হচ্ছে, এ যাবৎ আমরা যে ত্রাণ কার্যক্রম দেখলাম সেখানেই বড় অব্যবস্থাপনা। সেক্ষেত্রে সামনে যে সহায়তা আসছে সাধারণ মানুষের কাছে, যেগুলো পৌঁছানোর কথা নিম্নবিত্ত মানুষের কাছে, সেটি কতটা ভালোভাবে পৌঁছে দেওয়া যাবে বলে আপনি মনে করেন? প্রণব সাহা। চাল চুরি বলেন, 9/6 বলেন এবং আত্মসাৎ বলেন, সেটি যে বড় আকারে আমরা দেখেছিলাম সেটি মাঝখানে একটু কমে গিয়েছিল, যেহেতু অনেককে বরখাস্ত করা হয়েছে। এবং আপনি যে পরিসংখ্যান দিলেন সেটা যদি আপনাদের টোটাল প্রতিনিধি যদি বাংলাদেশে দেখি, আমাদের 4000-এর উপরে যে ইউপি সদস্য আছে এবং কয়েকশো যে আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছে এবং অন্যান্য যারা জনপ্রতিনিধি আছেন তাদের সংখ্যাটা অনেক বেশি। যদিও আমরা একটি ঘটনাও ঘটুক না সেটি আমরা চাই। এবং সেটি একটা বড় সংবাদ, 52 জন এরকম ঘটনার সঙ্গে 52 জন মানে একটা বড় ফিগারই তো বলতে হয়। টোটালি অনেক বেশি এর থেকে। আপনি যদি সারা দেশের ইউনিয়ন পরিষদের সদস্য দেখেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেখেন, আমাদের প্রায় কিন্তু 4.5 কয়েক হাজার কিন্তু ইউনিয়ন পরিষদের সদস্য চেয়ারম্যান, তার তুলনায় কম। আমি সেদিকে যাচ্ছি না, আমি যে একটি ঘটনা ঘটা উচিত না, বিশেষ করে এই মহামারীর সময়। কিন্তু তবুও তো খারাপ মানুষের অভাব নাই এবং আত্মসাৎকারী মানুষের সংখ্যা খুব কম না, এবং খারাপ মানুষের সংখ্যা আমাদের সমাজে খুব কম না। নিয়ম না মানা মানুষ, আত্মসাৎকারী মানুষ, অসৎ মানুষের সংখ্যা যথেষ্ট, এবং তারাই সমাজে প্রিভেল করে, তারাই সমাজে প্রভাব বিস্তার করে থাকে। ফলে আমাদের এই 9-6 ঘটনাগুলো ঘটে। আমরা চাই না এই মহামারীর সময়ে আপনি 100 বস্তা চাল আত্মসাৎ করে কতদিন টিকবেন? আপনি সারা পৃথিবীর ওরল মার্কিন যুক্তরাষ্ট্র তাদের মিসাইল নিয়ে নিজেদেরকে রক্ষা করতে পারছে না, তাদের আণবিক বোমা নিয়ে রক্ষা করতে পারছে না। আপনি 50 বস্তা 100 বস্তা চাল আর 100 লিটার 200 লিটার তেল নিয়ে কতদিন বাঁচবেন? কাকে বাঁচাবেন আপনি? আমরা মনে করি সেই উপলব্ধিটা আমাদের যারা এই সাথে জড়িত তাদের মধ্যে আসবে। সরকার ব্যবস্থা নিচ্ছে, আইন শৃঙ্খলা বাহিনী তাদের গ্রেপ্তার করছে, আমরা খবর করে সামাজিকভাবে তাদেরকে হেয় করছি। আমরা চাই না কাউকে এইভাবে হেয় করতে, সেটি খুব বেশি বলে আমরা আশা করি। তবে একটি ব্যবস্থাপনা দরকার। কোন কোন জায়গায় আমরা দেখছি কিভাবে ত্রাণটি আপনি বিতরণ করছি। আমরা দেখলাম সরকারের খুব ভালো উদ্যোগ, 10 টাকা কেজিতে দরিদ্র মানুষদের মধ্যে তারা চাল বিক্রি করবে, কিন্তু সেটি করতে সংক্রমণের আশঙ্কায় সেটি বন্ধ করে দিতে হবে, কারণ যথেষ্ট দূরত্ব রেখে তারা চালটি কিনছিল না। এখন বলা হচ্ছে কার্ড করা হবে, তালিকা করা হবে, সেইভাবে এই 10 টাকা দিয়ে 1 কেজি চাল পৌঁছানো হবে। আমি মনে করি সরকারের যে মেশিনারি আছে, আমাদের আইন শৃঙ্খলা বাহিনী, যদিও তাদের মধ্যে আমরা আক্রান্তের সংখ্যা বেশি দেখছি, বিশেষ করে পুলিশ বাহিনীতে প্রায় 800 সদস্য কিন্তু ইতিমধ্যে সংক্রমিত হয়েছে। আমাদের চিকিৎসা ব্যবস্থা সবার সামনে সম্মুখসারী যোদ্ধারা আক্রান্ত হচ্ছে। তারপরেও সারা দেশে আমাদের যে প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী এবং আমাদের যে স্বেচ্ছাসেবী মানুষ আছে, রাজনৈতিক দলের নেতা কর্মী এবং জনপ্রতিনিধিরা আছে, তারা যদি সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে এই স্বাস্থ্যবিধি, স্বাস্থ্য ঝুঁকি মেনে চলে ত্রাণ এবং মানুষকে সাহায্য করতে চায়, আমি মনে করি এখন যতটুকু আমরা করতে পেরেছি তার থেকে আরো ভালো অবস্থায় করতে পারবো। একটি দুটি উপজেলা জেলায় আমরা দেখছি অভিনব সব ব্যবস্থা স্থানীয় ভাবে হচ্ছে, কোথাও বারকোড করা হচ্ছে, কোথাও স্থানীয় ভাবে
আইএমএস ব্যবহার করা হচ্ছে, তথ্য প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে, কেউ কেউ নিজের উদ্যোগে রাত্রেবেলা বাড়িতে খাওয়ার বসছে, কোনো লোককে বাসা থেকে বের হতে দিতে হচ্ছে না। আমাদের সেনাবাহিনীর সদস্যরা গভীর রাতে যখন সবাই বাসায় ঢুকে তখন তারা বাড়ির সাথে খাদ্য রেখে আসছে, ত্রাণ রেখে আসছে, এমনকি স্বেচ্ছাসেবকরাই তাই করছে। এটি পদ্ধতি, এটি হয়তো ভালোভাবে বেঁচে থেকে অপরকে সেটি আসলে সারা দেশে আসলে এরকম ব্যবস্থার জরুরি, কারণ বিভিন্ন জায়গায় অব্যবস্থাপনাও আছে এবং মানুষ অনেক বেশি বের হচ্ছে, সেটি অনেক বেশি ঝুঁকির কারণ সতর্ক না থেকে। আমরা আবার একটু যেতে চাই, নিউ ইয়র্ক থেকে আমাদের সঙ্গে আছেন ডাক্তার ফেরদৌস খন্দকার। একটা বিষয় বারবারই আসছে, সেটি হচ্ছে যে বাংলাদেশে আপনি বলছিলেন যে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার বিকল্প নেই, কিন্তু আমরা দেখছি যে একটা বড় অংশের মানুষ খুব বেশি অসচেতনভাবেই বাইরে ঘোরাফেরা করছে এবং জীবন জীবিকার টানে অনেক বেশি মানুষ বের হচ্ছে। আপনার আসলে কী ধরনের পরামর্শ থাকবে ডাক্তার হিসেবে, যদি একজন করোনা রোগী বলছি না, আসলে যদি কেউ মনে করে যে আমি উপসর্গ আছে এবং সে টেস্টও করতে পারছে না, তার নিজে থেকে আসলে কি করা উচিত বলে মনে করেন ডাক্তার হিসেবে আপনি? চলুন আমি আগে একটু আমার যে অভিজ্ঞতা সেটি বলি। ঠিক প্রথম 3 সপ্তাহে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে যেটি হলো যে ঘরে ঘরে করোনা রোগী ঢুকে গেল। আপনি হাসপাতালে যাবেন, অ্যাম্বুলেন্স কল করেছেন, 4 ঘন্টা অপেক্ষা করতে হবে, ডাক্তারের অফিসগুলো সব বন্ধ, আপনি কি করবেন? আপনার চিকিৎসার একটাই ব্যবস্থা, ঘরে থাকুন, নিজেকে আলাদা করে রাখুন, এটি হচ্ছে একমাত্র সমাধান যদি না সিরিয়াস কোনো সিচুয়েশন হয়। এখন যুক্তরাষ্ট্রের মতো শহরে দেশগুলোতে যদি এরকম হয়, বাংলাদেশে কি হবে বলুন? একই তো হবে স্বাভাবিকভাবে। চলুন আমাদের সীমিত যতটুকু কন্ডিশন আছে এইটি নিয়ে আমরা নিজেদেরকে মানিয়ে চলি। আমি আগামীকাল এটি নিয়ে বলবো, তারপরেও বলছি যেটি করতে হবে যে ঘাবড়ানো যাবে না। প্রথম কথাই হচ্ছে ঘাবড়ানো যাবে না। দেখুন এখনো পর্যন্ত 95% মানুষ এইটিতে স্বাভাবিক জীবনে ফিরে আসছে, তাই পুরো খেলাটা কিন্তু আপনার ঘরেই আছে, এটি মেনে নিতে হবে। দ্বিতীয়ত আপনাকে চিন্তা করতে হবে যে আপনার আশেপাশের মানুষগুলোকে কিভাবে আপনি বাঁচাবেন। তৃতীয়ত লক্ষণ ভেদে চিকিৎসা, অর্থাৎ জ্বরের জন্য জ্বরের ওষুধ, কাশির জন্য কাশির ওষুধ, এইভাবে আপনি 10 থেকে 12 দিন আপনি পার করতে হবে। 10 থেকে 12 দিন আমরা এর থেকে অনেক কঠিন রোগ নিয়ে আগেও কিন্তু বেঁচে এসেছি, কিন্তু কি একটি কারণের জন্য আমরা দিশেহারা হয়ে যাচ্ছি। এইখানে ম্যানেজমেন্টে কিন্তু টেস্টিং এর কোনোই রুম নেই। আপনি টেস্ট করলেও যা চিকিৎসা, টেস্ট না করলেও তাই চিকিৎসা। তাই একটি টেস্ট করানোর আশায় আপনি সেই গ্রাম থেকে কুমিল্লা, কুমিল্লা থেকে ঢাকায়, ঢাকায় থেকে স্পেশাল হসপিটাল, আসলে কোনো লাভ নেই। ঘরে থাকুন, কোনো একজন ডাক্তারের সাথে পরামর্শ করুন যে আপনার কি করতে হবে, এটি বড় ইম্পর্টেন্ট কথা। 4 নাম্বার পয়েন্টটি হচ্ছে আপনার রোগ খারাপের দিকে যাচ্ছে কিনা। কয়েকটি লক্ষণ আছে, আমি বলেছি, আপনারাও জানেন, শ্বাসকষ্ট অথবা অল্টার্ড মেন্টাল স্ট্যাটাস, অর্থাৎ আপনি আবোল তাবোল বলছেন, এই দুইটি জিনিস ছাড়া এমন আর কিছু নেই। 5 নাম্বার কথা হচ্ছে বিধাতার উপর ভরসা রাখুন, যেটি সবচেয়ে বড় পয়েন্ট। আপনার 1 আর 5 সবচেয়ে ইম্পর্টেন্ট সবার জন্য। কনফিডেন্স রাখুন। আমরা 1971 সনে এর থেকে অনেক বেশি খারাপ অবস্থার মধ্যে দিয়ে এসেছি। আমরা জানতাম না কবে কি হবে, আগামী বেলা খাওয়া পাবো কিনা, কবে স্বাধীন হব, সেই রকম পরিস্থিতি পার হতে পেরেছি। আর এখানে আমরা আনাদার 15 ডেজ অথবা 3 সপ্তাহ আমরা বাঁচবো না, বাঁচতে আমাদেরকে হবে, আলো আমাদের পথে আসতেই হবে। শুধু ধৈর্য ধরুন, এতটা দিশেহারা হওয়া যাবে না। টেস্টিং এর নামে ঘর থেকে বের হয়ে আপনি বিপদ ডেকে আনছেন আপনার পরিবারের জন্য। আজকে একটি স্টাডিতে এসেছে, গভর্নর কুমো বলছিলেন যে কি একটি কারণের জন্য পরিবার থেকে বেশি আক্রান্ত হয়েছে। অর্থাৎ একজন মানুষ বাহিরে গিয়েছে একটি টুথপেস্ট কিনতে, বাড়িতে এসে 2 দিন পর জ্বর, সে বাড়ির বাকি 5 জনকে সবাইকে দিয়ে দিয়েছে। এই জায়গাগুলোতে আমাদের প্রোটেক্ট করতে হবে। আপনি বের হচ্ছেন, রেসপন্সিবলি বের হন, কোনো অসুবিধা নেই। আপনার দূরত্ব আপনি মেইনটেইন করুন, এসে আপনি প্রসেসগুলো করুন যা যা করা দরকার, কিন্তু আপনি স্বাভাবিকভাবে ঘুরে বেড়াবেন এইটি সময় কিন্তু এখন নয়। জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আপনি থাকুন আমাদের সঙ্গে, আমরা শেষ বেলায় আসবো, আপনাকে দিয়ে শেষ করতে চাই। আমরা একটু বৈশ্বিক পরিস্থিতি দেখে আসতে এক নজরে কোন কোন দেশের আসলে কি অবস্থা। সুখকর সংবাদ একেবারেই নেই করোনা ভাইরাসের বৈশ্বিক পরিস্থিতি যদি বলি। আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 38,75,323 জন এবং গত 24 ঘন্টায় যদি বলি 6,000-এর বেশি মানুষ আক্রান্ত হয়েছে এবং করোনা ভাইরাসে এখন পর্যন্ত মৃত্যুর মিছিল ঠেকেছে 2,68,042 জনে।
এবং এখন পর্যন্ত 13,28,599 জন মানুষ সুস্থ হয়ে ঘরে ফিরেছেন। কিছুক্ষণ আগে যেমনটা বলছিলেন ডাক্তার ফেরদৌস খন্দকার, 95% মানুষ সুস্থ থেকে ঘরে ফিরতে পারছেন এখন পর্যন্ত। মৃত্যুর যে হার, আমরা একটু বিভিন্ন দেশের দিকে নজর দেব দর্শক। বরাবরের মতোই বেশ খারাপ অবস্থায় যুক্তরাষ্ট্র, গত 24 ঘন্টায় 788 জন মারা গেছে এবং গত কয়েকদিনের তুলনায় এই অবস্থা বেশ স্বস্তির, কারণ আমরা 1500-2000-এর বেশি মানুষ মারা যেতে দেখেছি যুক্তরাষ্ট্রে এবং গত 24 ঘন্টায় 8,552 জন নতুনভাবে আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। স্পেনের অবস্থা তুলনামূলক ভালো, কারণ 1500-2000 মানুষ মারা গেছে এর আগেও। নতুন মৃত্যু হয়েছে গত 24 ঘন্টায় 213 জন, আক্রান্ত হয়েছে গত 24 ঘন্টায় 3173 জন। ইতালিতে আমরা দেখতে পাচ্ছি যুক্তরাজ্যের অবস্থা বেশ খারাপ, 539 জন গত 24 ঘন্টায় মারা গেছে, নতুনভাবে আক্রান্ত হয়েছে 5,614 জন। এর মধ্য দিয়ে আসলে বিভিন্ন দেশ চলছে এবং বাংলাদেশের অবস্থাও সেই জায়গায় খুব বেশি সুখকর না। 706 জন গত 24 ঘন্টায় আক্রান্ত হয়েছে, মারা গেছে গত 24 ঘন্টায় 13 জন। আমরা আবার একটু আলোচনায় যেতে চাই। জি, আব্দুল করিম কিম, আপনার কাছে আসতে চাই শেষবারের মতো। একটু জানাতে চাই একটি বিভিন্ন দেশ থেকে আসলে প্রবাসীরা ফেরত আসছে এবং সিলেট অন্যতম জায়গা যেখানে অনেক বেশি মানুষ বিদেশে থাকে। সেটি বিভিন্ন দেশ থেকে যে প্রবাসী বাংলাদেশিরা ফেরত আসছে সেটি বাংলাদেশের জন্য কতটা ঝুঁকি মনে করেন আপনি, এক? আর 2 নম্বর হচ্ছে অনেকেই হয়তো খালি হাতে ফেরত আসছে কারণ দীর্ঘদিন ধরে কাজ নেই। সব মিলিয়ে সিলেটবাসী হিসেবে আপনার কাছে একটু পর্যবেক্ষণ জানতে চাই। আব্দুল করিম কিম, সংক্ষেপে। জি, দেখেন, প্রবাসীরা সিলেটে এসেছেন, ব্যাপক হারে এসেছেন এবং সিলেটের সাথে ইংল্যান্ডের ফ্লাইট আমরা যখন 24 তারিখের পরেও থেকে মার্চের 24 পর্যন্ত ফ্লাইট এসেছে। এরকম অবস্থাতে প্রবাসীদের নিয়ে যে আশঙ্কা ছিল, অনেক জায়গাতেই তাদেরকে সেই সময়ে কোয়ারেন্টাইনে রাখা গেছে, কিন্তু রাখা যায়নি সে সংক্রান্ত অনেক প্রতিবেদন ও সংবাদ মাধ্যমে দেখেছি। আসল কথা হলো যে করোনা তো এখানে সংক্রমণ হয়েছে, তার অর্থ হচ্ছে বাইরে থেকে এসেছে। যেভাবেই হোক, যারা এসেছেন তাদের মাধ্যমে হোক, এখন হয়ে গেছে। এই অবস্থাতে প্রবাসীদের একদিকে হচ্ছে যারা দেশে ফিরে এসেছেন হতাশ অবস্থাতে, দেশে এসে শুরুতে তাদেরকে গৃহবন্দী বা যেটা কোয়ারেন্টাইনে থাকা অবস্থাকে এটাকে মেনে নেওয়াটাও কঠিন ছিল। এর মধ্যে একটা অনিশ্চিত অবস্থার মধ্যে তারা তাদের কর্মস্থল ছেড়ে দেশে ফিরেছেন। এখন তাদের জন্য সরকার আসলে বিভিন্ন ব্যবস্থা নিচ্ছে, যারা দেশে ফিরে আসবেন প্রবাসী বাংলাদেশিরা, তাদের জন্য বিভিন্ন পদক্ষেপ সরকার নিচ্ছে। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য। আপনি থাকুন। আমরা একটু একেবারে শেষ বেলায় আমরা প্রণব শাহর কাছে আসতে চাই শেষবারের মতো। প্রণব শাহ, আমি যে প্রশ্নটি আসলে কিছুক্ষণ আগে আপনাকে করেছিলাম যে 2000 পরিবারকে, আমরা কিছুক্ষণ আগে যেমনটা আপনাকে বলছিলাম 20 লাখ পরিবারকে মাসে 2000 টাকা করে সরকার দেবে, কী ধরনের ব্যবস্থাপনা আপনি আশা করছেন? আগের অব্যবস্থাপনার অভিজ্ঞতা নিয়ে একটু বলবেন পরামর্শের জায়গা থেকে। পরামর্শের জায়গা থেকে এরকমটা যেটা আমরা সাধারণভাবে পরামর্শ দিতে পারি সেটি হলো যে যদি এই 20 লক্ষ লোকের একটা ম্যানেজমেন্ট দরকার হবে। দেখেন, আমাদের সকলেরই কিন্তু এখন ভোটার আইডি কার্ড আছে এবং আমি যতদূর জানি যে প্রশাসনের নির্দেশনা ছিল সেই ভোটার আইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্রকে কেন্দ্র করে তালিকাটা তৈরি করা। যদি সত্যি সত্যি স্বচ্ছতার সঙ্গে, বিশ্বস্ততার সঙ্গে এবং সততার সঙ্গে আমাদের জেলা প্রশাসন স্থানীয় জনপ্রতিনিধিদেরকে সাথে নিয়ে এই 20 লক্ষ লোকের পরিবারের সংখ্যা যদি করে থাকে তাহলে কোনো অসুবিধা হওয়ার কথা না। আমি তো বললাম যে আপনি স্থানীয়ভাবে অনেক পদ্ধতি কিন্তু আবিষ্কার হয়েছে, সেটা যদি মানা হয় এবং সত্যি সত্যি জেলা প্রশাসন, জনপ্রতিনিধিরা এবং রাজনৈতিক কর্মীরা, সমাজের সবাই যদি সচেতন ভাবে, ভয় না পেয়ে, চুরির লোভ না করে এবং সচেতন ভাবে নিজেকে বাঁচানো এবং অপরকে বাঁচানোর যে মানবিকতা তা নিয়ে যদি আমরা কাজ করি, আমি মনে করি সততার সঙ্গে এই 20 লক্ষ মানুষের কাছে সরকারের বরাদ্দ করা 2000 টাকা পৌঁছবে। অনেক ধন্যবাদ। আমরাও আপনার মতোই আমরা আসলে সেই আশাই করতে চাই। একেবারেই শেষ বাক্যে যদি একটু শেষ করেন ডাক্তার ফেরদৌস খন্দকার, বাংলাদেশের বলা হচ্ছে যে এখন বেশ ঝুঁকিপূর্ণ সময়, হয়তো পুরো মে মাস জুড়েই এমন আশঙ্কা করছেন অনেকেই। আপনি ডাক্তার হিসেবে আসলে কি ধরনের পরামর্শ দেবেন এই সময়টার জন্য? দেখুন, কোনো আইন করেই আসলে কোনো কিছু করা সম্ভব নয়। আমি বিশ্বাস করি
বাংলাদেশ সরকার জান প্রাণ দিয়ে চেষ্টা করছে তাদের যতটুকু রয়েছে সেদিকে। সাধারণ মানুষ যদি সচেতন না হয় কোনোভাবেই কিছু হবে না। নিউ ইয়র্কে যেটি দেখেছি যে আফ্রিকান আমেরিকানরা এবং সাউথ আমেরিকানরা বেশি সাফার করেছে, বাংলাদেশিরাও সাফার করেছে, কারণ একই কথা, আমরা স্বাস্থ্য সচেতন নই। এই জায়গাতেই আমরা সবাই মার খেয়ে যাচ্ছি। আমরা পারিবারিকভাবে সচেতন হতে হবে, আমরা পারিবারিকভাবে স্ট্রঙ্গার হতে হবে যে এটি আমাদেরকেই করতে হবে। জি, অনেক সবাই ধন্যবাদ ভালো ডাক্তার থাকুন। ফেরদৌস খন্দকার। সচেতনতাই আসলে মূল কথা। আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ, প্রণব সাহা, ডাক্তার ফেরদৌস খন্দকার এবং আব্দুল করিম কিম, সুলতানা রহমান, যারা আমাদের সঙ্গে ছিলেন, অসংখ্য ধন্যবাদ। দর্শক, আসলে ডাক্তার ফেরদৌস খন্দকার যেমনটা বলেছেন, সচেতনতাই আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। বাংলাদেশ সরকার অনেকভাবে চেষ্টা করছে, লকডাউন দেওয়া হচ্ছে, বিভিন্ন সিদ্ধান্ত এসেছে বটে, কিন্তু শুরু থেকে আমরা লক্ষ্য করেছি যে সিদ্ধান্তগুলো খুব বেশি বাস্তবায়ন করা যায়নি সাধারণ মানুষের অসচেতনতার কারণেই। সেই জায়গা থেকে নিশ্চয়ই নিজে সচেতন থাকবেন, কারণ জীবনটি কিন্তু আপনার। এই ছিল মোটামুটি আজকের নিউজরুম সংলাপ। দেখাবো নিশ্চয়ই অন্য কোনো সময়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি নিউজ 24-এর সঙ্গে।